ভাবুন তো আপনার কি মনে হতো যদি জানতেন যে যেই মহিলাকে আপনি একটা মিটিংয়ে চা পরিবেশন করতে দেখেছিলেন আসলে তিনিই সবকিছুর মালিক। আমার সাথে ঠিক এমনটাই হয়েছিল। আর এই পর্যায়ে পৌঁছানোর জন্য আমাকে কি কি পেরোতে হয়েছে আপনারা ধারণাও করতে পারবেন না। কমেন্টে বলুন আপনারা কোথা থেকে এসেছেন এবং এমন কিছু আপনাদের সাথে ঘটেছে কিনা, কারণ এই গল্পটা এটা আমার জীবনটাই বদলে দিয়েছে। যদি এই ভূমিকা আপনার কৌতূহল জাগিয়ে তোলে তাহলে লাইক বোতাম টিপুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, কারণ আমি আপনাদের এমন একটা গল্প বলতে যাচ্ছি যা মনে পড়লে আজও আমার চোখ ভিজে ওঠে। আমার নাম প্রিজা, আর আমার জন্ম কলকাতায় একটি ঐতিহ্যবাহী বাঙালি পরিবারে। বাবা একজন হিসাব রক্ষক ছিলেন আর মা ঘর এবং আমাদের ৩ ভাই বোনের যত্ন নিতেন। আমাদের বাড়িতে সবসময় ধূপ আর ফিসকারির গন্ধ থাকত, আর প্রতিদিন সকালে মায়ের রবীন্দ্রসঙ্গীত গুনগুন করার আওয়াজে আমার ঘুম ভাঙত যখন তিনি সকালের নাস্তা তৈরি করতেন। ছোটবেলা থেকেই আমি আমার বয়সী অন্য মেয়েদের থেকে আলাদা ছিলাম। যখন তারা পুতুল খেলত আর তাদের ভবিষ্যতের বিয়ের স্বপ্ন দেখত, আমি তখন বাবাকে দেখতাম সংখ্যার সাথে কাজ করতে, হিসাব করতে, কাগজপত্র গোছাতে। তিনি সবসময় বলতেন, প্রিয়া, তোমার গণিতে খুব দ্রুত বুদ্ধি আছে। দুর্ভাগ্য যে তুমি মেয়ে। তখন আমি খুব একটা বুঝতাম না তিনি কি বোঝাতে চাইতেন, কিন্তু সেই কথাগুলো আমার স্মৃতিতে গেঁথে গিয়েছিল। দুর্গাপূজার সময় যখন পুরো সম্প্রদায় মহিষাসুরমর্দিনী দেবী দুর্গাকে পূজা করতে একত্রিত হত, আমি দুর্গা মায়ের সেই শক্তিশালী মূর্তির দিকে তাকিয়ে থাকতাম, 10 হাতে অস্ত্র, সিংহের ওপর বসে মহিষাসুরকে বধ করছেন। আমার ভেতরের কিছু একটা জেন জেগে উঠত। আমার দিদা সবসময় বলতেন যে দুর্গা নারী শক্তির প্রতীক, তিনি যা মন স্থির করেন তাই করতে পারেন। কিন্তু তারপর তিনি সবসময় যোগ করতেন, অবশ্যই প্রিয়, এটা শুধু একটা গল্প। বাস্তব জীবনে আমাদের মহিলাদের একটি নির্দিষ্ট স্থান আছে। স্কুলে আমি সবসময় ক্লাসে প্রথম হতাম। শিক্ষকরা আমার প্রশংসা করতেন, বলতেন আমার প্রকৌশলী বা ডাক্তার হওয়ার সম্ভাবনা আছে। কিন্তু বাড়িতে যখনই আমি আমার পেশাগত স্বপ্নের কথা বলতাম, মা বিষয় টালতে দিতেন। প্রিয়া, তোমাকে নিখুঁতভাবে রসগোল্লা তৈরি করতে শিখতে হবে। দাদি রান্না করতে না জানো তবে তোমার ভবিষ্যৎ শ্বশুরবাড়ির মন জয় করবে কি করে? আমি ঘণ্টার পর ঘণ্টা মায়ের সাথে রান্নাঘরে কাটাতাম, ঐতিহ্যবাহী বাঙালি খাবারের গোপন রহস্য শিখতাম, কিন্তু আমার মন সবসময় অন্য কোথাও উড়ে যেত। আমি নিজের ব্যবসা করার স্বপ্ন দেখতাম, স্বাধীন হওয়ার, প্রমাণ করার যে একজন বাঙালি নারী শুধু একজন ভালো স্ত্রী ও মা হওয়ার চেয়েও অনেক বেশি কিছু হতে পারে। যখন আমার 16 বছর পূর্ণ হল, বিয়ের আলোচনা আরও গুরুতর হতে শুরু করে। দূরসম্পর্কের পিসিরা বাড়িতে আসা শুরু করলেন, সবসময় দেখতেন আমি একজন ভালো পুত্রবধূ হওয়ার জন্য প্রস্তুত কিনা। তারা সবকিছু বিশ্লেষণ করতেন, আমি কিভাবে চা পরিবেশন করি, আমি শ্রদ্ধার সাথে চোখ নিচু করি কিনা, আমার পোশাক উপযুক্ত কিনা। মনে হতো যেন আমি বিক্রির জন্য একটি পণ্য, যার মূল্যায়ন করা হচ্ছে। আমার বাবা, যিনি সবসময় আমার প্রতি স্নেহশীল ছিলেন, তিনি আরও দূরে সরে যেতে লাগলেন। আমার পড়াশোনা নিয়ে আলোচনা কমে গেল, এবং তিনি পারিবারিক দায়িত্ব এবং আমার জন্য একটি ভালো পরিবার খুঁজে বের করার গুরুত্ব সম্পর্কে কথা বলতে লাগলেন। আমার মনে হচ্ছিল আমি শুধু আমার স্বপ্নগুলোই নয়, আমার সবচেয়ে বড় সমর্থকের সাথে সংযোগও হারাচ্ছি। আমার কলেজের শেষ বছরে এমন কিছু ঘটল যা সবকিছু বদলে দিল। আমাদের গণিত শিক্ষিকা সেন ম্যাডাম ক্লাসের পর আমাকে ডেকে বললেন, প্রিজা, তোমার সংখ্যা এবং ব্যবসায় অসাধারণ প্রতিভা আছে। তুমি কি ব্যবসা প্রশাসন পড়ার কথা ভেবেছ? এই প্রথম একজন প্রাপ্তবয়স্কা আমাকে সত্যিকারের পেশাগত উচ্চাকাঙ্ক্ষা রাখতে উৎসাহিত করলেন। সেই দিন আমি বাড়িতে ফিরেছিলাম বুক ধড়ফড় নিয়ে, বারবার মহড়া দিয়েছিলাম কিভাবে বাবা মাকে আমার ব্যবসা প্রশাসনে স্নাতক করার স্বপ্নের কথা বলব। রাতের খাবারের সময় যখন আমি অবশেষে সাহস করে কথা বলতে শুরু করলাম, বাবা আমাকে মাঝপথেই থামিয়ে দিলেন। প্রিজা, তোমার জন্য একটা ভালো খবর আছে। মুখার্জি পরিবার তোমার প্রতি আগ্রহী হয়েছে। তাদের 23 বছর বয়সী একজন ছেলে আছে যে ইঞ্জিনিয়ারিং পাশ করেছে, আর তারা একটা দেখা করার তারিখ ঠিক করতে চায়। আমার মনে হল পায়ের নিচ থেকে মাটি সরে গেছে। 13 বছর বয়সে আমি আমার ভবিষ্যৎ অন্যদের দ্বারা নির্ধারিত হতে দেখছি। আমি তর্ক করার চেষ্টা করলাম, আমার পরিকল্পনার কথা বললাম, কিন্তু মা শুধু হাসলেন এবং বললেন,
প্রিয়, একটি মেয়ের জন্য এর চেয়ে ভালো আর কি হতে পারে? তাদের পরিবার খুব সম্মানিত, আর তুমি আরামদায়ক জীবন পাবে। সেই রাতে আমার বিছানায় শুয়ে ছাদের দিকে তাকিয়ে আমার নিজেকে একটা পুতুলের মতো মনে হচ্ছিল, যাকে একটা অনুষ্ঠানের জন্য সাজানো হচ্ছে। আমি যা ছিলাম, যা হতে চেয়েছিলাম, তার কিছুই যেন কোনো গুরুত্ব ছিল না। মনে হচ্ছিল আমার পুরো জীবনটাই যেন এই মুহূর্তের জন্য একটি প্রস্তুতি ছিল, একটি অচেনা পরিবারের কাছে আমাকে তুলে দেওয়া হবে। কিন্তু আমার ভেতরের কিছু একটা, হয়তো দুর্গা মায়ের শক্তি, যাকে আমি সবসময় প্রশংসা করতাম, ফিস করে বলছিল যে এটা আমার গল্পের সবটা হতে পারে না। তবে সেই মুহূর্তে আমি তখনও জানতাম না কি ঘটতে চলেছে। মুখার্জি পরিবারের সাথে দেখা করার তারিখ ঠিক হয়েছিল বাংলার নববর্ষ, পহেলা বৈশাখের ঠিক পরের এক রবিবার। আমার মনে আছে, সেদিন সকালে আমি পেটে একটা দলা পাকানো অনুভূতি নিয়ে ঘুম থেকে উঠেছিলাম। মা আমার জন্য একটি লাল রঙা সোনার কাজ করা শাড়ি বেছে নিয়েছিলেন, আর সারা সকাল ধরে আমার চুল ঐতিহ্যবাহী খোপা করে তাতে জুঁই ফুল গুজে দিয়েছিলেন। মনে রেখো প্রিয়া, আমার শাড়ি ঠিক করতে করতে মা বললেন, তোমাকে শ্রদ্ধাশীল হতে হবে, কম কথা বলতে হবে, পরিমিত হাসতে হবে, বেশি ব্যক্তিত্ব দেখাবে না। পুরুষরা খুব বেশি মতামত দেওয়া মেয়েদের পছন্দ করে না। যেখানে আমরা মুখার্জিদের বাড়িতে পৌঁছলাম, আমাকে এমনভাবে উপস্থাপন করা হল যেন আমি একটা ট্রফি। আমাদের প্রিজা, বাবা গর্বের সাথে বললেন, ক্লাসে প্রথম, চমচকার রাঁধুনি, খুব বাদা। প্রতিটি শব্দ আমাকে ছোট করে দিচ্ছিল, যেন আমি বিয়ের জন্য শুধু কিছু যোগ্যতার তালিকা। অর্ণব, যার সাথে আমার বিয়ে হওয়ার কথা ছিল, দেখা করার সময় আমার দিকে প্রায় তাকালি না। সে বেশিরভাগ সময় আমার বাবার সাথে ক্রিকেট আর রাজনীতি নিয়ে কথা বলছিল, আর আমি মায়ের পাশে বসে চা আর মিষ্টি পরিবেশন করছিলাম, যখন দরকার হত বিঞ্জের সাথে হাসছিলাম। একমাত্র একবার সে সরাসরি আমার দিকে তাকিয়ে জিজ্ঞেস করল, আপনি সেতার বাজাতে জানেন? যখন আমি বললাম না, সে শুধু মাথা নাড়ল আর অন্য পুরুষদের সাথে কথা বলায় ফিরে গেল। সেই মুহূর্তে আমি বুঝলাম যে তার কাছে আমি বীজের প্রয়োজনীয়তার তালিকায় শুধু আরেকটি বিষয় ছিলাম। 3 সপ্তাহ পর আমার বাবা মা ঘোষণা করলেন যে 6 মাস পরে বিয়ে ঠিক হয়েছে। আমার বয়স তখন সবে 18। বিয়ের আগে শেষবারের মতো বাবার সাথে কলেজ, কাজ এবং নিজের জীবন গড়ার বিষয়ে কথা বলার চেষ্টা করলাম। বেটা, তিনি বললেন, সেই স্নেহপূর্ণ শব্দটা যা সবসময় আমাকে গলিয়ে দিত, তোমার এইসব নিয়ে চিন্তা করতে হবে না। অর্ণবের ভালো চাকরি আছে, তাদের পরিবার তোমার খুব ভালো যত্ন নেবে। একজন শিক্ষিত স্ত্রী ভালো, কিন্তু একজন সুপাত্রী স্ত্রী আরও ভালো। বিয়ের প্রস্তুতির মাসগুলো চোখের পলকে কেটে গেল। আমি এক দোকান থেকে আরেক দোকানের শাড়ি, গয়না, গৃহস্থালির জিনিসপত্র পছন্দ করার জন্য ঘোরাঘুরি করতাম। যেখানে আমি পছন্দের বিষয়ে কোনো মতামত দেওয়ার চেষ্টা করতাম, কেউ না কেউ আমাকে মনে করিয়ে দিত যে বুকে পরিবারের সিদ্ধান্ত হাসিমুখে মেনে নিতে হয়। এই সময়ে আমার অর্ণবের দূরসম্পর্কের এক বিস্তুত বোনের সাথে দেখা হল, নাম অনন্যা, যার বিয়ে 2 বছর আগে হয়েছিল। তার বয়স 25 ছিল, কিন্তু তাকে অনেক বেশি বয়স্ক মনে হচ্ছিল। এক মুহূর্তের আন্তরিকতায় যখন আমরা মণ্ডপের সাজসজ্জা বেছে নিচ্ছিলাম, সে আমাকে বলল, প্রিজা, স্বাধীনতার এই শেষ কটা মাস উপভোগ করো। বিয়ের পর তুমি আবিষ্কার করবে যে স্ত্রী হওয়া একটা পুরো সময়ের কাজ, যা কেউ তোমাকে ঠিকমতো শেখাবে না। আমি জিজ্ঞেস করলাম সে কি বোঝাতে চাইছে, আর সে দীর্ঘশ্বাস ফেলে বল, সবার আগে ঘুম থেকে উঠবে প্রাতরাশ তৈরি করতে, আর সবার পরে ঘুমাবে, কারণ পরের দিনের জন্য সবকিছু গুছিয়ে রাখতে হবে। তুমি শিখবে যে তোমার নিজের চাওয়াগুলো সবসময় শেষে আসে, আর যদি তুমি সবাইকে খুশি করতে না পারো, তাহলে পরিবারের যে কোনো অশান্তির জন্য তোমাকে দায়ী করা হবে। এই কথাগুলো কয়েক সপ্তাহ ধরে আমাকে তাড়িয়ে বেড়াল। আমি আমার পরিবারের বিবাহিত মহিলাদের অন্য চোখে দেখতে শুরু করলাম। আমার নিজের মা, যাকে আমি সবসময় খুশি আর সন্তুষ্ট দেখতাম, তিনি আসলে সম্পূর্ণভাবে অন্যদের সেবা করার জন্য বেঁচে ছিলেন। তার কথাগুলো সবসময় আমার বাবার, ভাই বোনদের, ঘরের প্রয়োজনগুলোকে ঘিরে থাকত। তিনি শেষ কবে নিজের কথা, নিজের স্বপ্নের কথা বলেছিলেন? বিয়েটা ছিল 3 দিনের এক সুন্দর উৎসব, সমস্ত বাঙালি ঐতিহ্য মেনে। গায়ে হলুদের সময়, যখন আমাকে পবিত্র করার জন্য হলুদের পেস্ট দিয়ে মাখানো হয়েছিল, আমি আনন্দ অনুভব করার চেষ্টা করলাম, কিন্তু শুধু এটাই ভাবতে পারছিলাম যে আমাকে যেন একটি আনুষ্ঠানিক বলিদানের জন্য প্রস্তুত করা হচ্ছে। প্রধান অনুষ্ঠানের দিন,
যখন পণ্ডিত পবিত্র মন্ত্র পাঠ করছিলেন আর আমি পবিত্র আগুনের চারপাশে 7 বার প্রদক্ষিণ করে চিরন্তন আনুগত্যের শপথ নিচ্ছিলাম, আমার মনে হচ্ছিল আমি অন্য কারো জীবন দেখছিলাম। ভারী শাড়ি, যে গয়নাগুলো আমি বহন করতে পারছিলাম না, শত শত অতিথিদের জন্য জোর করে দেওয়া হাসি, সবকিছুই একটা নাটকের মতো মনে হচ্ছিল, যেখানে আমি শুধু একটা চরিত্রে অভিনয় করছিলাম। হানিমুন ছিল দার্জিলিংয়ে। অর্ণব বেশিরভাগ সময় তার প্রকৌশলী হিসেবে কাজ এবং ক্যারিয়ারের পরিকল্পনা নিয়ে কথা বলত। যেখানে আমি আমার আগ্রহের বিষয়ে কথা বলার চেষ্টা করতাম, সে কয়েক মিনিট বিঞ্জের সাথে শুনত, তারপর বিষয় পাল্টে দিত। আমি বুঝলাম যে সে আমাকে একজন শোভাময়ী সঙ্গী হিসেবে দেখে, কোনো বুদ্ধিবৃত্তিক অংশীদার হিসেবে নেয়। বিয়ের পর আমি তার পরিবারের সাথে থাকতে চলে গেলাম, যেমনটা আইতিহ্যে। বাড়িটা বড় আর আরামদায়ক ছিল, কিন্তু আমার নিজেকে একজন অচেনা মনে হচ্ছিল। আমার শাশুড়ি, মিসেস মুখার্জি, একজন কঠোর মহিলা ছিলেন যার সবকিছুর জন্য নির্দিষ্ট নিয়ম ছিল। আমাকে কিভাবে পোশাক পরতে হবে, কখন ঘুম থেকে উঠতে হবে, অতিথিদের সামনে কিভাবে আচরণ করতে হবে। একজন ভালো বউ, তিনি আমাকে আমার প্রথম দিনে বললেন, সেই যে সবকিছুর ঊর্ধ্বে পরিবারের সম্প্রীতি বজায় রাখে। তোমার ব্যক্তিগত আকাঙ্ক্ষা সমষ্টিগত কল্যাণের চেয়ে কম গুরুত্বপূর্ণ। প্রথম কয়েক মাস আমি মানিয়ে নেওয়ার চেষ্টা করলাম। প্রতিদিন ভোর 5টায় ঘুম থেকে উঠতাম পুরো পরিবারের জন্য প্রাতরাশ তৈরি করতে। দুপুরগুলো শাশুড়ির সাথে ঐতিহ্যবাহী রেসিপি শিখতে কাটাতাম। সন্ধ্যাগুলো অর্ণব কাজ থেকে ফিরলে তার যত্ন নিতে উৎসর্গ করতাম। কিন্তু আমার ভিতরে কিছু একটা ধীরে ধীরে মরছিল। এক রাতে, বিয়ের প্রায় 6 মাস পর, অর্ণবের কাগজপত্র গুছাতে গিয়ে আমি তার কোম্পানির কিছু হিসাবপত্র পেলাম। সংখ্যা নিয়ে আমার পুরনো আবেগ আবার জেগে উঠল, আর আমি আর্থিক প্রতিবেদনগুলো বিশ্লেষণ করতে শুরু করলাম। আমি অনেক অসঙ্গতি আবিষ্কার করলাম, এমন অনেক সঞ্চয়ের সুযোগ যা কোম্পানি হারাচ্ছিল। উত্তেজিত হয়ে অর্ণব বাড়ি আসার জন্য অপেক্ষা করলাম আমার আবিষ্কারগুলো ভাগ করে নেওয়ার জন্য। অর্ণব, তোমার কোম্পানির রিপোর্টে কি পেলাম দেখো। সে আমাকে কর্কশভাবে থামিয়ে দিল। প্রিয়া, এসব তোমার চিন্তা করার বিষয় নয়। একজন স্ত্রীর উচিত ঘরের যত্ন নেওয়া, স্বামীর ব্যবসার নয়। সেই রাতে একজন পুরুষের পাশে শুরে যে আমাকে প্রায় চিনতি না, আমি বুঝলাম যে আমি আমার স্বাধীনতাকে এক সোনালী কারাগারে বদলে দিয়েছি। কিন্তু এর চেয়েও খারাপ কিছু আসতে বাকি ছিল। 2 বছর কেটে গিয়েছিল, আর আমি যেন আমার নিজের এক ভুতুড়ের সংস্করণে পরিণত হয়েছিলাম। প্রতি সকালে ঘুম থেকে উঠতাম, নিখুঁত স্ত্রীর দৈনন্দিন কাজগুলো করতাম, আর প্রতি রাতে আরও বেশি শূন্য অনুভব করে শুয়ে পড়তাম। আমার ব্যক্তিত্ব ধীরে ধীরে মুছে গিয়েছিল, এক ভালো বউ এর প্রত্যাশা দিয়ে প্রতিস্থাপিত হয়েছিল। এই সময়টায় আমি জানতে পারলাম যে আমি গর্ভবতী। এক মুহূর্তের জন্য মনে হয়েছিল হয়তো একটা সন্তান আমার জীবনে উদ্দেশ্য নিয়ে আসবে, কিন্তু দ্রুতই বুঝলাম যে এটা কেবল আমার নির্ভরশীল অবস্থানকে আরও মজবুত করবে। দুর্ভাগ্যবশত 3য় মাসেই আমার গর্ভপাত হয়ে গেল। মানসিক সমর্থন পাওয়ার বদলে আমি ফিসফাস শুনলাম যে হয়তো আমি নিজের ঠিকমতো যত্ন নিচ্ছিলাম না, অথবা আমার মধ্যে কিছু সমস্যা ছিল। এই শোকের সময়টাতেই এমন কিছু ঘটল যা সবকিছু পাল্টে দিল। সেটা ছিল এক বৃহস্পতিবার বিকেল। আমি রাতের খাবারের জন্য মশলা কিনতে বাজারে গিয়েছিলাম। ফেরার পথে অর্ণবের অফিসে যাওয়ার সিদ্ধান্ত নিলাম তার লাঞ্চটা দিতে, যেটা সে বাড়িতে ফেলে গিয়েছিল। তখন আমি বিল্ডিংয়ে পৌঁছলাম, তার কোম্পানির 3য় তলায় উঠলাম। সেক্রেটারি আমাকে চিনতে পেরে বললেন যে সে মিটিংয়ে আছে, কিন্তু আমি অপেক্ষা করতে পারি। আমি অভ্যর্থনা কক্ষে বসে একটা ম্যাগাজিন উল্টে দেখছিলাম, যখন মিটিং রুম থেকে হাসির শব্দ শুনতে পেলাম। আমি সঙ্গে সঙ্গে অর্ণবের কণ্ঠস্বর চিনতে পারলাম, কিন্তু তাতে কিছু একটা ভিন্নতা ছিল, একটা হালকা ভাব, একটা আনন্দ যা আমি বছরের পর বছর শুনিনি। দরজা খুল, আর সে একজন মার্জিত মহিলার সাথে বেরিয়ে এল। মহিলাটি একটি সুন্দর মানানসি স্যুট পরেছিল, আর তারা অর্ণবের বলা কোনো কথা শুনে হাসছিল। তারা স্পষ্টতই একে অপরের সাথে স্বাচ্ছন্দ্য বোধ করছিল। তাদের কথা বলার ধরনে এমন একটা অন্তরঙ্গতা ছিল যা আমাকে ভেতর থেকে শীতল করে দিল। অর্ণব, আমি উঠে দাঁড়িয়ে ডাকলাম। সে ঘুরল, আর 1 সেকেন্ডের ভগ্নাংশের জন্য আমি তার মুখে আতঙ্কের একটা অভিব্যক্তি দেখলাম। তারপর সে নিজেকে সামলে নিল। প্রিয়া, তুমি এখানে কি করছ? আমি ভুলে যাওয়া দুপুরের খাবারের কথা ব্যাখ্যা করলাম, আর সে আমাকে মহিলাটির সাথে আমার স্ত্রী প্রিয়া বলে পরিচয় করিয়ে দিল।
সে আমাকে বিঞ্জের সাথে শুভেচ্ছা জানাল, কিন্তু তার চোখে কিছু একটা ছিল, সহানুভূতি আর অস্বস্তির এক মিশ্রণ, যা আমাকে গভীরভাবে বিচলিত করল। সেই রাতে আমি অর্ণবের মুখোমুখি হলাম। সে কোনো অন্যায়ের কথা অস্বীকার করল, বলল সে কেবল একজন সহকর্মী, আমি পাগলামি করছি। প্রিয়া, তুমি ক্ষতির কারণে কঠিন সময়ের মধ্য দিয়ে যাচ্ছ, তুমি এমন জিনিস দেখছ যা বাস্তবে নেই। কিন্তু একজন নারী জানে, আমাদের একটা প্রবৃত্তি আছে যা কদাচিৎ আমাদের ভুল বোঝায়। আমি এমন বিশদ বিবরণগুলিতে মনোযোগ দিতে শুরু করলাম যা আমি আগে উপেক্ষা করতাম। ক্রমাগত দেরি, তার পোশাকে ভিন্ন পারফিউম, অন্য ঘরে বসে ফোন ধরা, ঘন ঘন ব্যবসায়িক ভ্রমণ। 3 মাস পর, কালী পূজার উৎসবের সময়, যখন পুরো পরিবার রূপান্তর ও ন্যায়বিচারের দেবী কালীর পূজা করতে একত্রিত হয়েছিল, আমি একটা ফোন পেলাম। এটা একটা অপরিচিত নম্বর ছিল। যেখানে আমি ধরলাম, একটা মেয়েলি কণ্ঠস্বর বল, তোমার স্বামীর সম্পর্কে সত্যটা তোমার জানা দরকার। আমার রক্ত ঠান্ডা হয়ে গেল। সে ছিল অফিসের সেই মহিলাটি। সে বল, আমাদের কথা বলা দরকার, সে আর অপরাধবোধ নিয়ে বাঁচতে পারছে না। আমরা পরের দিন শহরের কেন্দ্রে একটি বিচক্ষণ কফি শপে দেখা করার তারিখ ঠিক করলাম। যখন আমি সেখানে পৌঁছলাম, সে ইতিমধ্যেই সেখানে ছিল, চা কাপে নার্ভাসভাবে নাড়াচাড়া করছিল। আমার নাম শ্রেয়া, সে শুরু করল। আমি আপনার স্বামীর সাথে 3 বছর ধরে কাজ করছি। আর 2 বছর ধরে আমাদের একটা সম্পর্ক আছে। তার কথাগুলো বিদ্যুতের মতো আমাকে আঘাত করল। সে কথা বলতে থাকল, এমন সব বিবরণ দিল যা আমার সমস্ত সন্দেহকে নিশ্চিত করল। তারা একসাথে কাজের কনফারেন্সে ভ্রমণ করত, সে একটা অ্যাপার্টমেন্ট ভাড়া নিয়েছিল যেখানে তারা দেখা করত। সে তাকে বলেছিল যে সে ডিভোর্স চাইবে। তুমি আমাকে এইসব বলছ কেন? আমি জিজ্ঞেস করলাম, আমার কণ্ঠস্বর প্রায় বেরোচ্ছিল না। কারণ আমি আবিষ্কার করেছি যে তার কখনোই ডিভোর্স দেওয়ার উদ্দেশ্য ছিল না। গতকাল আমি তাকে এক বন্ধুর সাথে কথা বলতে শুনলাম, সে বলছিল যে সে আপনাকে কখনোই ছাড়বে না কারণ এটা তার পরিবারে এবং সমাজে তার সম্মান নষ্ট করবে। সে বলেছিল আমি কেবল একটা বিনোদন। তার কথাগুলো শেষে হেনে গেল। আমি সেই ক্যাফেটেরিয়া থেকে বের হলাম, যেন পেটে ঘুষি খেয়ে টলতে টলতে। বাড়ির পথে আমার জীবনের সবকিছু একটা সিনেমার মতো আমার মাথায় ভেসে উঠল। বিয়ের সেই 3 বছর যেখানে আমি নিজেকে সম্পূর্ণভাবে বাতিল করে দিয়েছিলাম, যেখানে আমি আমার স্বপ্নগুলোকে কবর দিয়েছিলাম, যেখানে আমি একটা ছায়ায় পরিণত হয়েছিলাম। এইসব একজন মানুষের জন্য যে আমাকে কেবল একটি সম্মানজনক মুখোশ হিসাবে দেখত যখন সে অন্য কারো সাথে তার আসল জীবন যাপন করছিল। বাড়িতে পৌঁছে দেখি অর্ণব টেলিভিশন দেখছে, যেন কিছুই হয়নি। সে আমার দিকে হাসল। তোমার দিন কেমন ছিল, প্রিয়? সেই মুহূর্তে আমার ভেতরের কিছু একটা নিশ্চিতভাবে ভেঙে গেল। এটা শুধু বিশ্বাসঘাতকতা ছিল না, এটা ছিল আমার জীবনের প্রতিটি মিথ্যা। এটা বুঝতে পারা যে আমি যখন নিখুঁত স্ত্রী হওয়ার জন্য প্রতিদিন নিজেকে উৎসর্গ করছিলাম, তখন সে একটা সমান্তরাল জীবন তৈরি করছিল যেখানে সে আসলে কে তা হতে পারত। অর্ণব, আমি বললাম, আমার কণ্ঠস্বর অদ্ভুত শান্ত ছিল, আমাদের কথা বলা দরকার। যখন আমি শ্রেয়ার কথা বললাম, সে সবকিছু চেষ্টা করল, অস্বীকার, রাগ, তারপর অনুন্নে। বলল যে সে আমাকে ভালোবাসে, এটা একটা ভুল ছিল, সে সবকিছু শেষ করে দেবে। কিন্তু আমি তার চোখে দেখতে পাচ্ছিলাম যে সে শুধুমাত্র ধরা পড়ার জন্য এবং সম্ভাব্য সামাজিক পরিণতির জন্য অনুতপ্ত। সেই রাতে 3 বছরের মধ্যে প্রথমবারের মতো আমি পরম স্পষ্টতা অনুভব করলাম। আয়নায় তাকালাম আর 21 বছর বয়সী এক মহিলাকে দেখলাম যার বয়স যেন 40, যার চোখের সমস্ত আলো হারিয়ে গেছে, যে একসময়কার মানুষটির এক ভুতুড়ে রীপ হয়ে গেছে। তখনই আমার ছোটবেলায় আমাকে মুগ্ধ করা দুর্গা মায়ের ছবিটার কথা মনে পড়ল। সেই যোদ্ধা দেবী যিনি অন্যায়ের বিরুদ্ধে লড়েন, যিনি নিজেকে ছোট হতে দেন না, যিনি তার শক্তি ব্যবহার করেন রক্ষা করতে এবং পরিবর্তন আনতে। কয়েক বছরের মধ্যে প্রথমবারের মতো আমি এমন কিছুর স্ফুলিঙ্গ অনুভব করলাম যা আমি ভুলে গিয়েছিলাম যে এর অস্তিত্ব আছে, আমার নিজের শক্তি। আর সেই ভোর রাতে আমি আমার জীবনের সবচেয়ে কঠিন এবং সবচেয়ে মুক্তিদায়ক সিদ্ধান্তটা নিলাম। আমি চলে যাচ্ছিলাম। আর এর চেয়েও বেশি কিছু, আমি আমার আসল সত্তাকে পুনর্গঠন করতে যাচ্ছিলাম। সিদ্ধান্ত নেওয়া হয়ে গিয়েছিল, কিন্তু তা কার্যকর করাটাই ছিল সবচেয়ে কঠিন অংশ। একটি ঐতিহ্যবাহী বাঙালি সমাজে যে নারী তার বীজে ছেড়ে যায় তাকে কেবল প্রত্যাখ্যানই করা হয় না, সে অদৃশ্য হয়ে যায়।
আমি জানতাম যে আমি শুধু আমার স্বামীকেই হারাতে যাচ্ছি না, সম্ভবত আমার পরিবার, আমার বন্ধু, সমাজে আমার স্থানও হারাতে যাচ্ছি। আমি 1 সপ্তাহ ধরে প্রতিটি পদক্ষেপের পরিকল্পনা করলাম। গোপনে আমি গুরুত্বপূর্ণ নথিগুলো আলাদা করতে শুরু করলাম, আমার জন্মসিদ্ধ মাধ্যমিকের সার্টিফিকেট, মায়ের দেওয়া কিছু গয়না। সামান্যই ছিল, প্রায় কিছুই না, কিন্তু এটাই ছিল আমার নতুন শুরু। শেষ মুখোমুখি হওয়াটা হয়েছিল এক শনিবার সকালে। অর্ণব চা পান করছিল আর খবরের কাগজ পড়ছিল যখন আমি তার সামনে বসে বললাম, আমি ডিভোর্স চাই। সে প্রায় চায়ে দম বন্ধ করে ফেলেছিল। প্রিয়া, তুমি পাগল হয়ে গেছ। তুমি নিশ্চয়ই ঠাট্টা করছ। আমার জীবনে আমি এত গুরুতর কথা আর কখনো বলিনি। এরপর যা ঘটল তা ছিল অন্য মানুষের মধ্যে আমি দেখা সবচেয়ে নাটকীয় রূপান্তর। প্রথমে সে আমাকে বোঝানোর চেষ্টা করল যে আমি সহযৌক্তিক আচরণ করছি, সব বিজেতেই কঠিন সময় আসে। তারপর সে শ্রেয়ার সাথে সম্পর্ক শেষ করার প্রতিশ্রুতি দিল, বল আমরা আবার সুখী হব। এখন সে বুঝল যে আমি আমার সিদ্ধান্ত বদলাব না, তখন তার মুখোশ সম্পূর্ণভাবে খুলে গেল। তুমি একা কি করবে বলে ভাবছ? এই সমাজে একজন তালাকপ্রাপ্ত নারী। কেউ তোমাকে সম্মান করবে না, কেউ তোমাকে চাকরি দেবে না, তোমার কোনো অভিজ্ঞতা নেই, বাস্তব জগতের জন্য তোমার কোনো দক্ষতা নেই। প্রতিটি শব্দ আমাকে ভেঙে ফেলার চেষ্টা ছিল, আমাকে বিশ্বাস করানো যে আমি তাকে ছাড়া বাঁচতে পারব না। কিন্তু আমার মধ্যে কিছু একটা বদলে গিয়েছিল। প্রতিটি অপমান আমাকে ছোট করার বদলে আমাকে আরও শক্তিশালী করে তুলছিল। হয়তো তোমার কথাই ঠিক, আমি শান্তভাবে উত্তর দিলাম। হয়তো আমি ব্যর্থ হব। কিন্তু মিথ্যা হয়ে সফল হওয়ার চেয়ে আমি নিজের মতো করে চেষ্টা করে ব্যর্থ হওয়াটাকেই বেছে নেব। সে এক মুহূর্ত চুপ করে রইল, তারপর তার অভিব্যক্তি ঠান্ডা হয়ে গেল। যদি তুমি এই বাড়ি ছেড়ে যাও, তাহলে আর ফিরে আসা হবে না। আর যখন দেখবে বাস্তব পৃথিবী তোমার কল্পনার মতো নয়, তখন আমার কাছে এসো না। আসবে না, আমি প্রতিজ্ঞা করলাম। পরবর্তী পদক্ষেপ ছিল আমার পরিবারকে জানানো। তাদের প্রতিক্রিয়া আমার প্রত্যাশার চেয়েও খারাপ ছিল। আমার বাবা, যিনি সবসময় আমার নাজক ছিলেন, আমার দিকে এমনভাবে তাকালেন যেন আমি একজন অপরিচিত। প্রিয়া, তুমি কেবল নিজের জীবন নয়, আমাদের পুরো পরিবারের সম্মান নষ্ট করছ। মানুষ কি ভাববে? আমরা সমাজে মুখ দেখাব কি করে? মা ঘণ্টার পর ঘণ্টা কাঁদলেন। আমার মেয়ে, তোমার শিক্ষায় আমি কোথায় ভুল করলাম? একজন নারীর ধৈর্য থাকতে হয়, ক্ষমা করতে হয়, বিয়েটাকে সফল করতে হয়। দুর্গা মা আমাদের এটাই শেখান, পরিবারকে রক্ষা করার শক্তি ধ্বংস করার জন্য নয়। মা, আমি বোঝানোর চেষ্টা করলাম, দুর্গা মা অন্যায়ের বিরুদ্ধে লড়েন। তিনি নিজেকে ছোট হতে বা অসম্মানিত হতে দেন না। আমি কেন করব? কিন্তু তারা বুঝতে পারছিল না। তাদের কাছে আমি স্বার্থপর ছিলাম, খুব বেশি পশ্চিমা, এমন ধারণার দ্বারা প্রভাবিত যা আমাদের সংস্কৃতির অংশ নয়। সবচেয়ে খারাপ মুহূর্ত ছিল যখন আমার বড় ভাই রোহিত আমাকে বল, প্রিয়া, তুমি ছেলেমানুষি করছ। সব পুরুষেরই দুর্বলতা থাকে। এইসব সত্ত্বেও পরিবারকে এক রাখা স্ত্রীর দায়িত্ব। তুমি প্রথম বিপদেই হাল ছেড়ে দিচ্ছ। প্রথম বিপদ, আমি ফেটে পড়লাম। 3 বছর ধরে একজন গৃহপরিচারিকার মতো আচরণ করা, মানসিক সমর্থন ছাড়া একটি সন্তান হারানো, 2 বছর ধরে আমার স্বামীর একজন প্রেমিকা আছে তা আবিষ্কার করা, এটা শুধু প্রথম বিপদ। এরপর যে নীরবতা নেমে এল তা ছিল কানে তালা লাগিয়ে দেওয়ার মতো। আমি বুঝলাম যে তাদের মনে এর কিছুই একজন নারীর বিয়ে ভাঙার জন্য যথেষ্ট ছিল না। পারিবারিক কাঠামো রক্ষা করা আমার সুখ বা মর্যাদার চেয়ে বেশি গুরুত্বপূর্ণ ছিল। ভাঙা হৃদয় নিয়ে, কিন্তু দৃঢ় প্রতিজ্ঞ হয়ে, আমি আমার বাবা মায়ের বাড়ি ছেড়ে চলে এলাম শুধুমাত্র একটি ছোট ব্যাগ নিয়ে। আমার হাতে প্রায় 15,000 টাকা ছিল, যা আমি কয়েক মাস ধরে গোপনে কিছু গয়না বিক্রি করে জমিয়েছিলাম। কলকাতার একটি সহজতর এলাকায় একটি ছোট ঘর ভাড়া নিলাম। এটা হয়তো 10 বর্গমিটারের একটা জায়গা ছিল, একটা বিছানা, একটা ছোট টেবিল আর করিডোরে একটা ভাগ করা বাথরুম। কিন্তু এটা আমার ছিল। বছরের পর বছর পর আমার একটা জায়গা ছিল যা সম্পূর্ণভাবে আমার। প্রথম কয়েক সপ্তাহ ছিল আমার জীবনের সবচেয়ে কঠিন সময়। আমার কোনো পেশাগত অভিজ্ঞতা ছিল না, আমি কাউকে চিনতাম না, ব্যবসায়িক জগৎ কিভাবে কাজ করে তা জানতাম না। প্রতিদিন চাকরি খুঁজতে বের হতাম, আমার পরিস্থিতি ব্যাখ্যা করলে বিচারপূর্ণ দৃষ্টির মুখোমুখি হতাম। 21 বছর বয়সে তালাকপ্রাপ্তা, সাক্ষাৎকার গ্রহণকারীরা জিজ্ঞেস করত,
আর আপনার পেশাগত অভিজ্ঞতা কি আছে? যখন আমি বলতাম যে কিছুই নেই, তখন তাদের আগ্রহ তাৎক্ষণিকভাবে উধাও হয়ে যেত। 3 সপ্তাহ ধরে প্রত্যাখ্যানের পর আমার টাকা শেষ হয়ে আসছিল। এক বিশেষ কঠিন বিকেলে আমার ছোট ঘরে বসে শুধুমাত্র ডাল ভাত খাচ্ছিলাম, কারণ এর বেশি কেনার সামর্থ্য আমার ছিল না। নিজেকে জিজ্ঞেস করলাম, আমি কি আমার জীবনের সবচেয়ে বড় ভুলটা করে ফেলেছি? ঠিক তখনই আমার অর্ণবের কোম্পানির সেই হিসাবের কথা মনে পড়ল, যা আমি কয়েক বছর আগে বিশ্লেষণ করেছিলাম। মনে পড়ল কিভাবে আমার মন স্বাভাবিকভাবেই সেই সংখ্যাগুলো নিয়ে কাজ করেছিল, কিভাবে আমি এমন সমস্যাগুলো চিহ্নিত করেছিলাম যা আর কেউ দেখেনি। সেই রাতে আমি একটা সিদ্ধান্ত নিলাম, যদি কেউ আমাকে চাকরি না দেয়, আমি নিজের কাজ তৈরি করব। আমার অবশিষ্ট শেষ কিছু টাকা দিয়ে আমি কিছু খবরের কাগজ কিনলাম এবং এমন ছোট ছোট কোম্পানির বিজ্ঞাপন পড়তে শুরু করলাম যাদের হিসাব রক্ষণ এবং আর্থিক সংগঠনে সাহায্যের প্রয়োজন ছিল। কর্মচারী হিসেবে আবেদন করার বদলে আমি ফ্রিল্যান্স কনসালট্যান্ট হিসেবে নিজেকে প্রস্তাব দেওয়ার সিদ্ধান্ত নিলাম। এটা একটা বিশাল ঝুঁকি ছিল। আমার কোনো প্রমাণপত্র ছিল না, কোনো প্রমাণিত অভিজ্ঞতা ছিল না, এমনকি পেশাদার মিটিংয়ের জন্য উপযুক্ত পোশাকও ছিল না। কিন্তু আমার কাছে এমন কিছু ছিল যা আমি আবিষ্কার করলাম যে এর চেয়েও বেশি মূল্যবান। আমার আর হারানোর কিছু ছিল না। আর এভাবেই 21 বছর বয়সে তালাকপ্রাপ্তা, পরিবার ও সমাজ দ্বারা প্রত্যাখ্যাত হয়ে আমি এমন কিছু তৈরি করা শুরু করলাম যা আমি নিজেও কল্পনা করতে পারিনি যে আমি সক্ষম হব। ফ্রিল্যান্স কনসালট্যান্ট হিসেবে প্রথম মাসগুলো ছিল ভয়ঙ্কর কঠিন, কিন্তু প্রতিটি ছোট ছোট জয় আমাকে আরও আত্মবিশ্বাস দিচ্ছিল। আমার প্রথম গ্রাহক ছিল এক ছোট বাঙালি মিষ্টির দোকান যার আর্থিক অবস্থা ছিল খুবই খারাপ। মালিক শ্রীদাস একজন তরুণী দেখে আমাকে প্রায় গ্রহণ করতেই চাননি, কিন্তু তিনি মরিয়া ছিলেন। আমি 3 দিন ধরে তার সমস্ত কাগজপত্র বিশ্লেষণ করলাম, স্টক নিয়ন্ত্রণের পদ্ধতি পুনর্গঠন করলাম এবং তিনি কোথায় টাকা হারাচ্ছিলেন তা চিহ্নিত করলাম। যখন আমি আমার প্রতিবেদন পেশ করলাম, তিনি মুগ্ধ হলেন। আমি যা দেখতে পারিনি, তুমি সেসব কি করে দেখলে? তিনি জিজ্ঞেস করলেন। মাঝে মাঝে বাইরের একজন এমন কিছু দেখতে পায় যা খুব কাছাকাছি থাকা মানুষরা দেখতে পায় না, আমি উত্তর দিলাম। তিনি আমাকে ভালো পারিশ্রমিক দিলেন এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ, আমাকে আরও 2 জন ব্যবসায়ীর কাছে রেফার করলেন। মুখে মুখে খবর ছড়াতে শুরু করলেন। ধীরে ধীরে আমি স্থানীয় ব্যবসায়িক সমাজে এমন একজন হিসাবে খ্যাতি অর্জন করতে শুরু করলাম যে সংখ্যা বোঝে এবং সমস্যার সমাধান করতে পারে। 6 মাস পর আমি একটি ভালো অ্যাপার্টমেন্টে চলে যেতে পারলাম এবং মিটিংয়ের জন্য আরও উপযুক্ত পোশাক কিনতে পারলাম। 1 বছর পর আমার 15 জন নির্দিষ্ট গ্রাহক ছিল। 2 বছর পর আমি নিজের অ্যাকাউন্টিং কনসাল্টিং ফার্ম খুললাম। সবচেয়ে আশ্চর্যজনক বিষয় হল, আমি আবিষ্কার করলাম যে শুধু সংখ্যাতেই নয়, সামগ্রিকভাবে ব্যবসা বোঝার ক্ষেত্রে আমার একটি প্রাকৃতিক প্রতিভা ছিল। আমি এমন সুযোগ দেখতে পেতাম যা অন্যরা দেখতে পেত না, সমস্যা গুরুতর হওয়ার আগেই চিহ্নিত করতে পারতাম, বৃদ্ধির কৌশল প্রস্তাব করতে পারতাম। 3 বছরে আমার ব্যবসা এতটাই বেড়ে গিয়েছিল যে আমাকে কর্মচারী নিয়োগ করতে হয়েছিল। 5 বছরে আমাদের 35 জন কর্মচারী ছিল এবং কলকাতার কিছু বড় কোম্পানির সাথে কাজ করছিলাম। 7 বছরে আমি মুম্বাই এবং দিল্লিতে শাখা খুললাম। এই পুরো সময় জুড়ে আমি আমার পরিবারের সাথে খুব কম যোগাযোগ রেখেছিলাম। মাঝে মাঝে মা আমাকে ফোন করতেন, সবসময় জিজ্ঞেস করতেন আমি বাড়িতে ফিরে আসতে এবং পরিস্থিতি ঠিক করতে চাই কিনা। কিন্তু আমি তার কণ্ঠে শুনতে পেতাম যে তিনি গর্বিত, যদিও তিনি তা স্বীকার করতে পারতেন না। আমাদের গল্পের সূচনা যে মুহূর্ত থেকে হয়েছিল তা ঘটেছিল গত বছর, আমাদের কোম্পানি আন্তর্জাতিক বাজারে প্রসারিত করার জন্য সম্ভাব্য বিনিয়োগকারীদের সাথে একটি মিটিংয়ে। আমি মিটিংয়ের কয়েক মিনিট আগে পৌঁছে গিয়েছিলাম এবং কনফারেন্স রুমে কিছু নথি পর্যালোচনা করছিলাম যখন 2 জন বিনিয়োগকারী এলেন। তারা আমাকে সেখানে দেখলেন। 28 বছর বয়সী এক মহিলা নীল সিল্কের শাড়ি পরে এবং স্বয়ংক্রিয়ভাবে ধরে নিলেন যে আমি একজন সহকারী বা সেক্রেটারি। দুঃখিতা ম্যাডাম, তাদের মধ্যে একজন বললেন, শ্রীমতী প্রিয়া মুখার্জির আসার অপেক্ষায় আমরা যখন আছি, আপনি কি আমাদের জন্য কিছু চা আনতে পারবেন? আমি বিন্দের সাথে হাসলাম। অবশ্যই, কোনো সমস্যা নেই। আমি রুম থেকে বেরিয়ে এলাম, প্যান্ট্রিতে নিজেই চা তৈরি করলাম, একটি মার্জিত ট্রেতে রাখলাম এবং ফিরে এলাম।
আমি মায়ের কাছ থেকে শেখা সমস্ত ঐতিহ্যবাহী বাঙালি রীতি মেনে তাদের চা পরিবেশন করলাম। ধন্যবাদ, অন্য বিনিয়োগকারী বললেন। আপনি কি এখানে অনেক দিন ধরে কাজ করেন? আমি এই কোম্পানি প্রতিষ্ঠার পর থেকেই এখানে কাজ করি, আমি সফলতার সাথে উত্তর দিলাম। এই মুহূর্তে আমার অংশীদার এবং আর্থিক পরিচালক রাজ রুমে প্রবেশ করলেন। বিনিয়োগকারীরা তাকে শুভেচ্ছা জানাতে উঠে দাঁড়ালেন। দেরি হওয়ার জন্য দুঃখিত, রাজ বললেন। দেখছি আপনারা আমাদের সিইওর সাথে ইতিমধ্যেই দেখা করেছেন। দুইজন লোক বিভ্রান্ত হয়ে তাকালেন। সিইও? কিন্তু শ্রীমতী প্রিয়া মুখার্জি কোথায়? রাজ হাসলেন এবং আমার দিকে ইঙ্গিত করলেন। মহোদয়গণ, আমাকে আনুষ্ঠানিকভাবে আপনাদের সাথে পরিচয় করিয়ে দিতে দিন। ইনি হলেন প্রিয়া মুখার্জি, মুখার্জি কনসাল্টিংয়ের প্রতিষ্ঠাতা এবং সিইও। এরপর যে নীরবতা নেমে এল তা ছিল একেবারে চমৎকার। আমি তাদের মন দেখতে পাচ্ছিলাম কি ঘটেছে তা প্রক্রিয়া করার চেষ্টা করছে। যে মহিলাকে তারা একজন সেবিকার মতো ব্যবহার করেছিল, তিনি আসলে সবকিছুর মালিক। আমরা দুঃখিত, আমরা জানতাম না। তাদের মধ্যে একজন তোতলাতে লাগল। কোনো সমস্যা নেই, আমি শান্তভাবে উত্তর দিলাম। এটা খুবই সাধারণ একটি প্রতিক্রিয়া। মানুষ প্রায়শই ধরে নেয় যে ব্যবসায়িক মিটিংয়ে একজন তরুণী শুধুমাত্র সেবা করার জন্য থাকে, নেতৃত্ব দেওয়ার জন্য নয়। মিটিং চলতে লাগল এবং আমাকে বলতে দাও যে এটি আমাদের সবচেয়ে উৎপাদনশীল মিটিংগুলোর মধ্যে একটি ছিল। শেষে আমরা প্রয়োজনীয় বিনিয়োগ পেলাম এবং বিনিয়োগকারীদের মধ্যে একজন আমাকে বললেন, শ্রীমতী মুখার্জি, আমি স্বীকার করি যে আজ আমি একটি গুরুত্বপূর্ণ শিক্ষা পেয়েছি। আমি আর কখনো চেহারা দেখে অনুমান করব না। তারা চলে যাওয়ার পর রাজ এবং আমি পরিস্থিতি নিয়ে খুব হাসলাম। প্রিয়া, সে বল, তুমি শুরুতেই নিজের পরিচয় দিতে পারতে। পারতাম, আমি সম্মতি জানালাম, কিন্তু মাঝে মাঝে মানুষকে তাদের কুসংস্কার নিয়ে প্রশ্ন করার জন্য একটু ধাক্কা দরকার হয়। সেই রাতে আমার অফিসে একা বসে কলকাতার আলোর দিকে তাকিয়ে আমি আমার জীবনের এই অবিশ্বাস্য যাত্রার কথা ভাবছিলাম। 10 বছর আগে আমি ছিলাম একজন বাকরুদ্ধ তরুণী, কোনো পছন্দ ছিল না, অন্যদের দ্বারা পরিকল্পিত জীবনযাপন করছিলাম। এখন আমি একজন সম্মানিত ব্যবসায়ী, সৎ মানুষকে চাকরি দিচ্ছি এবং আমার কোম্পানি আন্তর্জাতিক হতে চলেছে। তবে সবচেয়ে বেশি গর্ববোধ করতাম আর্থিক সাফল্যের জন্য নয়। এটা ছিল এই সত্য যে আমি প্রমাণ করেছিলাম নিজের কাছে এবং যারা সন্দেহ করেছিল তাদের সবার কাছে যে একজন বাঙালি নারী যা খুশি তাই হতে পারে। মিটিংয়ের সেই ঘটনার কয়েক সপ্তাহ পর আমি একটি অপ্রত্যাশিত ফোন পেলাম। আমার মা। প্রিয়া, তিনি বললেন, আর আমি তার কণ্ঠে আবেগ শুনতে পেলাম, আমি তোমার সম্পর্কে একটি খবর দেখেছি সংবাদপত্রে। তোমার কোম্পানি সম্পর্কে, তুমি কত মানুষকে চাকরি দিচ্ছ সে সম্পর্কে। আমরা কিছুক্ষণ নীরব। আমার মেয়ে, তিনি বলতে লাগলেন, আমি তখন বুঝিনি, কিন্তু এখন আমি বুঝতে পারছি। তুমি আমাদের পরিবারকে ধ্বংস করনি। তুমি দেখিয়েছ যে আমাদের পরিবার শক্তিশালী নারী তৈরি করতে পারে। আমি তোমার জন্য গর্বিত। এই কথাগুলোই আমি 10 বছর ধরে শুনতে চেয়েছিলাম। আজ যখন আমি পিছন ফিরে তাকাই, দেখি আমার যাত্রার প্রতিটি কঠিন মুহূর্তই প্রয়োজনীয় ছিল। অর্ণবের বিশ্বাসঘাতকতা আমাকে ধ্বংস করেনি, আমাকে মুক্তি দিয়েছে। সমাজের প্রত্যাখ্যান আমাকে ছোট করেনি, আমাকে শক্তিশালী করেছে। একা থাকার বেদনা আমাকে ভাঙেনি, আমাকে শিখিয়েছে যে আমি যতটা ভেবেছিলাম তার চেয়েও বেশি শক্তিশালী। এখন যখন তরুণী বাঙালি মহিলারা আমার কাছে ঐতিহ্য এবং ব্যক্তিগত উচ্চাকাঙ্ক্ষার মধ্যে কিভাবে ভারসাম্য বজায় রাখতে হয় সে সম্পর্কে পরামর্শের জন্য আসে, আমি সবসময় তাদের বলি, আমাদের সংস্কৃতিকে সম্মান করো, আমাদের ঐতিহ্যকে গৌরবান্বিত করো, কিন্তু কখনও এটিকে তোমার স্বপ্নকে সীমিত করার জন্য ব্যবহার করতে দিও না। দুর্গা মা শুধু একজন দেবী নন যাকে আমরা উৎসবে পূজা করি, তিনি সেই শক্তি যা আমাদের প্রত্যেকের ভেতরে বিদ্যমান। আমার কোম্পানির এখন 8টি শহরে অফিস আছে, 2 শতাধিক কর্মচারী কাজ করে এবং আমাদের 60% কর্মচারী নারী। আমরা তরুণ উদ্যোক্তাদের জন্য একটি মেন্টরশিপ প্রোগ্রাম তৈরি করেছি এবং যখনই আমি এই মহিলাদের কাউকে তাদের স্বপ্ন পূরণ করতে দেখি, আমার মনে হয় আমার এই যাত্রা প্রতিটি অশ্রু, প্রতিটি কঠিন রাত, প্রতিটি সন্দেহের মুহূর্তের যোগ্য ছিল। আর অর্ণবের কথা, সাধারণ বন্ধুদের মাধ্যমে জানতে পারলাম যে আমাদের ডিভোর্সের 2 বছর পর সে এবং শ্রেয়া বিয়ে করেছে। আশ্চর্যজনকভাবে আমার কোনো রাগ বা বিদ্বেষ নেই।
আসলে আমি তাদের প্রতি কৃতজ্ঞ। দাদি সে আমার সাথে বিশ্বাসঘাতকতা না করত, হয়তো আমি কখনোই সেই জীবন থেকে বেরিয়ে আসার সাহস পেতাম না যা আমার ছিল না। আজ ৩১ বছর বয়সে আমি একজন সম্পূর্ণ নারী। আমার একটি পূরণীয় পেশা আছে, সত্যিকারের সম্পর্ক আছে, নিজের পছন্দ করার স্বাধীনতা আছে। আমি সীমিত প্রত্যাশার বন্দী না হয়ে আমার বাঙালি ঐতিহ্যকে সম্মান করতে পারি। এবং আপনারা যারা এতদূর পর্যন্ত আমার কথা শুনলেন, আপনারা কি কখনো ভেবে দেখেছেন কতবার আপনারা কাউকে চেহারা দেখে বিচার করেছেন? কতবার ধরে নিয়েছেন যে একজন ব্যক্তি শুধুমাত্র মহিলা, তরুণী অথবা এমন কোনো গোষ্ঠীর সদস্য হওয়ার কারণে অধস্তন অবস্থানে আছে যাকে আমরা কম সম্ভাবনাময় বলে মনে করি? এই গল্পটি আমার সাথে ঘটেছে, কিন্তু আমি জানি এর ভিন্নতা প্রতিদিন বিশ্বের সর্বত্র ঘটে। নারীদেরকে অবমূল্যায়ন করা হয়, মানুষকে কুসংস্কারের দ্বারা বিচার করা হয়, প্রতিভা নষ্ট হয় কারণ তারা আমাদের প্রত্যাশার সাথে খাপ খায় না। আর আপনি যদি সেই মিটিং রুমে থাকতেন, তাহলে কি সেই বিনিয়োগকারীদের মতো একই ভুল করতেন? নাকি চেহারার বাইরে দেখতে পারতেন এবং বুঝতে পারতেন যে নেতৃত্বের কোনো চেহারা নেই, কোনো বয়স নেই, কোনো নির্দিষ্ট লিঙ্গ নেই? কমেন্টে বলুন, আপনার সাথে কি এমন কোনো পরিস্থিতি ঘটেছে যেখানে আপনাকে অবমূল্যায়ন করা হয়েছে বা আপনি কাউকে অবমূল্যায়ন করেছেন? এটি আপনাকে কিভাবে প্রভাবিত করেছে? আর যদি আপনি ১৮ বছরের সেই তরুণী প্রিয়াকে একটি উপদেশ দিতে পারতেন, তাহলে কি বলতেন? যদি এই গল্পটি কোনোভাবে আপনাকে স্পর্শ করে থাকে, তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, কারণ এখানে আমরা এমন বাস্তব মানুষের বাস্তব গল্প বলি যারা তাদের ভাগ্য নতুন করে লেখার সিদ্ধান্ত নিয়েছে। পরের বার দেখা হবে।